হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকের মুভিটি মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক জেল পালানো কয়েদিকে ধরার মিশন নিয়ে নির্মিত, যেখানে দুদল স্পেশাল ফোর্স মিলে পালানো কয়েদিকে ধরার চেষ্টা করে। তো শেষ পর্যন্ত সেই কয়েদিকে তারা ধরতে পারবে কিনা সেটা দেখার জন্য আপনাকে দেখতে হবে আজকের মুভি দ্য লাস্ট স্ট্যান্ড। হ্যাঁ, দ্য লাস্ট স্ট্যান্ড নাম শুনেই হয়তো আপনি বুঝতে পেরেছেন যে নিশ্চয় শেষের পার্টে কিছু একটা হতে চলেছে, আর কি হতে চলেছে তা দেখার জন্য শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একজনকে দেখতে পাই যার নাম শেরিফ। এই ব্যক্তি হলো সামারটন নামের একটা নির্দিষ্ট শহরের আইনের একজন কর্মকর্তা, যার হাতে শুধুমাত্র এই শহরের সকল আইন প্রয়োগের ক্ষমতা রয়েছে। আর সামারটন শহরটা ছিল আমেরিকার একদমই শেষ প্রান্তে, মানে হলো বর্ডারের পাশে। তো যাই হোক, এই শেরিফ পাশের একটা রেস্টুরেন্টে যায় নাস্তা করার জন্য, আর তাকে দেখে বোঝা যায় যে এই রেস্টুরেন্টে সে নিয়মিতই আসে আর সবার সাথে সেখানে তার ভালো সম্পর্ক। রেস্টুরেন্টে খাবার খাওয়ার সময় সে দেখতে পায় দুজন লোককে, যাদের কথাবার্তা শুনে শেরিফের সন্দেহ হয়। শেরিফ তাদের উদ্দেশ্য বলে যে তোমরা কিসের ব্যবসা শুরু করেছো। সেখানে থাকা বুরেল নামের এই লোকটি বলে যে আমরা ইঞ্জিন পার্টসের ব্যবসা শুরু করেছি, আর কালকে আমাদের একটা চালান আসবে। এই বলে লোক দুটো সেখান থেকে চলে যায়। লোক দুটো সেখান থেকে চলে গেলে তাদেরকে দেখে শেরিফের কিছু একটা সন্দেহ হয়, আর দেখা যায় শেরিফ লোক দুটোর গাড়ির নাম্বার নোট করে রাখছিল। এরপর আমরা ডিনক্যাম নামের একজনকে দেখতে পাই, যে এখানে টার্গেট ফিক্স করার জন্য গুলি করছিল, আর সে এই সামারটন শহরের লাইসেন্স প্রাপ্ত অস্ত্র ব্যবসার কাজ করে থাকে। শেরিফের সাথে এর আবার খুব ভালো একটা সম্পর্ক রয়েছে। আর এর পাশে যে দুজন লোককে দেখা যায় তাদের একজনের নাম জেরি আর আরেকজনের নাম হলো মাইক। এরা হলো শেরিফের সহকারী। দেখা যায় সেখানে শেরিফ এসেছে, আর সে মাইক আর জেরিকে সেই গাড়ির নাম্বারটা দেয় খোঁজ খবর নেওয়ার জন্য, যেই গাড়ির নাম্বারটা একটু আগে ওই দুটো লোকের গাড়ির নাম্বার প্লেট থেকে শেরিফ সংগ্রহ করেছে। আর অনেকদিন ধরেই এই ডিনক্যামের শখ ছিল যে সে শেরিফের অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবে, কিন্তু শেরিফ তাকে তার সাথে কাজে নেয় না, কারণ এই লোকটা আবার একটু ফানি টাইপের ছিল। আর পুলিশের কাজে যেহেতু এইসব ফানি টানি লোক দিয়ে কাজ হয় না, তাই শেরিফ তাকে তার সাথে নেয় না। এরপর দেখা যায় বুরেল নামের লোকটি একটি ট্রাক ভর্তি গাড়ি নিয়ে একটা জায়গায় এসেছে, আর দেখা যায় সেই জায়গায় জমির মালিক পার্সন চলে আসে। আর বুরেল বলে আমরা এখানে সিনেমার শুটিং করতে এসেছি, আর এটার কারণে আপনাকে ভালো টাকাও আমরা দেব। কিন্তু জমির মালিক পার্সন তাদের প্রস্তাবে রাজি না হয়ে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু বুরেল সেখান থেকে চলে না গিয়ে বুরেলের একজন লোক জমির মালিককে মেরে ফেলে। এতেই বোঝা যায় এরা নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। কেন এবং কি কারণে এখানে তারা এসেছে তা আমরা একটু পরেই বুঝতে পারবো। এরপর দেখা যায় শেরিফের অফিসে একটা মেয়ে যার নাম সারা, আর সেখানে আরো একজনকে দেখা যায় যার নাম ফ্র্যাঙ্ক। এরা দুজনেও শেরিফের সহকারী। আর ফ্র্যাঙ্ককে এক সপ্তাহের জন্য জেলের মধ্যে আটকে রাখা হয়েছে কারণ সে শেরিফের কথার অবাধ্য হয়েছিল। এতে করে বোঝা যায় শেরিফ আসলে কতটা ন্যায়পরায়ণ একজন ব্যক্তি, যে কিনা নিজের পুলিশদেরকেও ছাড় দেয় না। এরপর এফবিআই এর প্রধানকে দেখা যায় যার নাম জন। জন সকল এফবিআই অফিসারকে নিয়ে একটা মিটিং করে, যেখানে সে বলে কর্টেজ নামের একজন ফাঁসির আসামিকে এই জেল থেকে অন্য জেলে নিয়ে যেতে হবে। আর আসামি পক্ষের লোকজন যেহেতু খুবই ভয়ঙ্কর, তাই জন সকল অফিসারকে বলে যে আসামিকে নিয়ে যাওয়ার সময় সকল সিকিউরিটি অনেক হার্ড করতে হবে, কারণ যে কোনো সময় পথের মধ্যে আসামি পক্ষের লোকজন তাদের ওপর হামলা করতে পারে। এরপর দেখা যায় সেই আসামিকে যাকে এখন এই জেল থেকে অন্য জেলে নিয়ে যাওয়া হবে, আর এর নাম হলো কর্টেজ। কর্টেজকে পুলিশের গাড়িতে উঠিয়ে তারা সেখান থেকে রওনা দেয় অন্য জেলে ট্রান্সফার করার জন্য। যেতে যেতে মাঝপথে সকল গাড়িগুলোকে থামতে হয় ট্রাফিক সিগন্যালের জন্য। আর তখন দেখা যায় কেউ একজন উপর থেকে কর্টেজ যেই গাড়িতে ছিল সেই গাড়িটি মেশিন দ্বারা উপরে উঠিয়ে নিচ্ছিল, আর ভেতরে থাকা কর্টেজ তখন সেখানে থাকা এফবিআই এজেন্টকে মারধর করতে থাকে, কারণ সে বুঝে গিয়েছে যে তার লোকজন তাকে বাঁচাতে চলে এসেছে। এদিকে জন এটা দেখতে পেয়ে সে তাড়াতাড়ি তার গাড়ি থেকে নেমে সেই গাড়ির ওপর গুলি করতে থাকে। এতে এখানে কিছুক্ষণ জনদের সাথে আসামি পক্ষের গোলাগুলি হয়। এরপর তারা গাড়িটিকে ওপরে উঠাতে সক্ষম হয়,
এখন এটা দেখে জন তার দলবল নিয়ে বিল্ডিং এর ছাদের উপরে উঠে যায়। এদিকে কর্টেজ তার লোকজন নিয়ে তার বেয়ে পাশের আর একটা বিল্ডিং এ চলে যায়। আর জনেরা এখানে এসে দেখতে পায় আসামি পাশের বিল্ডিং এ পার হয়ে গিয়েছে। এদিকে কর্টেজ তার পোশাক পরিবর্তন করে একটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আর যখন রিচা আর আরেকজন FBI সেই বিল্ডিং এর নিচে আসে তখন কর্টেজ গাড়িতে সেই FBI কে ধাক্কা দেয় এবং গুলি করে তাকে মেরে ফেলে। আর রিচা নামের এই FBI এজেন্টকে সে মারে না, বরং তাকে কিডন্যাপ করে তার সঙ্গে করে নিয়ে যায়। এদিকে এরা সিসিটিভি দেখে জানতে পারে যে কর্টেজ যে গাড়িতে করে পালিয়ে যাচ্ছে সেটা হলো কার্ভেন্ট ব্র্যান্ডের GR1 মডেলের একটি সুপার কার। আর এই গাড়ির স্পিড সুপার ফাস্ট, যেটা কিনা একটি হেলিকপ্টারের সমান স্পিডে চলতে পারে। তখন জন একটি হেলিকপ্টার নিয়ে কর্টেজকে খুঁজতে একদল বাহিনীকে পাঠায়। আর তারা হেলিকপ্টার থেকে কর্টেজের গাড়িকে ফলো করতে থাকে। আর কর্টেজ যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তার সামনে একটা পুলিশ চেকপোস্ট ছিল, যার কারণে সে তার লোকজনকে ফোন করে বলে তারা যেন সেই রাস্তা খালি করে ফেলে। আর দেখা যায় তার লোকজন সেখানে এসে ফায়ারিং শুরু করে। আর কর্টেজের লোকদের কাছে যেহেতু ভারী অস্ত্র রয়েছে আর আচমকা তাদের উপর আক্রমণের ফলে পুলিশগুলো তাদের সাথে পেরে ওঠে না এবং সেখানে থাকা সকল পুলিশ মারা যায়। আর এর ফলে কর্টেজ সেই চেকপোস্ট পার হয়ে যায়। কিন্তু তখনও হেলিকপ্টার করে তাকে ফলো করা হচ্ছিল। আর একটা পর্যায়ে হঠাৎ করেই কর্টেজ পেছন দিকে গাড়ি ঘুরিয়ে নেয়। আর এই কারণেই হেলিকপ্টার গাড়িটির টার্গেট মিস করে। আর এই কথা জনকে জানানো হয়। আর এটা জানার পর জন খুব চিন্তিত হয়ে যায়, কিন্তু সে হাল ছেড়ে দেয় না। আর এদিকে শেরিফের কাছে একটা ফোন আসে সেই রেস্টুরেন্ট থেকে, যেখানে সে প্রতিদিন নাস্তার জন্য যায়। সেখান থেকে তাকে জানানো হয় পার্সন নামের একটা ব্যক্তি, যে কিনা সেই রেস্টুরেন্টে প্রতিদিন দুধ দিয়ে যেত, কিন্তু কয়েকদিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই শেরিফ তার সহকারী সারা আর জেরিকে পার্সনের বাসায় পাঠিয়ে দেয় খোঁজ খবর নেওয়ার জন্য। সেখানে গিয়ে তারা জানতে পারে যে পার্সন খুন হয়েছে। তখন সেই খবর তাদের লিডার শেরিফকে জানিয়ে দেয়। আর শেরিফও সেখানে চলে আসে। আর সে দেখতে পায় বাইরে রক্তের চিহ্ন। আর এটা দেখে সে বুঝে যায় যে পার্সনকে বাইরে মারা হয়েছে আর পরে তাকে ঘরের মধ্যে এনে রাখা হয়েছে। এদিকে জন রোড ম্যাপ দেখে জানতে পারে যে কর্টেজ সামারটন শহরের দিকে যাচ্ছে। তখন শেরিফের কাছে জন ফোন করে এবং বলে একজন দাগী আসামি আমাদের হাত থেকে বেরিয়ে সামারটন শহরের বর্ডার দিয়ে মেক্সিকোতে যাচ্ছে। আর শেরিফ যেহেতু এখানকার দায়িত্বে রয়েছে তাই জন তাকে সেই আসামিকে আটকাতে বলে এবং সে বলে আমি আমার টিম নিয়ে যত তাড়াতাড়ি পারি উপস্থিত হওয়ার চেষ্টা করছি, আর ততক্ষণে তুমি সেখানকার পরিস্থিতি সামলাও। এদিকে বাইরে টাওয়ারের চিহ্ন দেখে সারা আর জেরি সেই জায়গায় পৌঁছে যায় যেখানে পার্সন খুন হয়েছিল। কিন্তু সেখানে যেতেই বুরেলের লোকেরা তাদের উপর গুলি করতে থাকে। আর একটা গুলি জেরির শরীরে লাগে আর সারা গিয়ে একটা গাড়ির কাছে লুকিয়ে পড়ে। আসলে এখানে বুরেল একটা অস্থায়ী ব্রিজ বানানোর চেষ্টা করছে, আর এই কাজের জন্যই সে পার্সনকে মেরেছে, কারণ পার্সন তাকে এই কাজ করতে বাধা দিয়েছিল। তাই কর্টেজ বুরেলকে দিয়ে এখানে একটি ব্রিজ বানানোর চেষ্টা করছিল, যাতে সহজেই পুলিশের নজর এড়িয়ে বর্ডারের ওপাশে চলে যেতে পারে। এই ঘটনা যখন শেরিফকে জানানো হয় তখন সে সাথে সাথে সেখানে চলে আসে আর সারা আর জেরিকে তাদের হাত থেকে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু জেরির শরীরে গুলি লাগায় পথের মধ্যেই সে মারা যায়। এতে তারা ভীষণ কষ্ট পায়। অফিসে এসে তারা যখন ফ্র্যাঙ্ককে বিষয়টা জানায় তখন সেও খুব কষ্ট পায়, কারণ ফ্র্যাঙ্ক এই অফিসেই তার সাথে কাজ করত আর তাদের দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল। এবার শেরিফ জনকে ফোন করে জানতে চায় যে তার টিম এখন কত দূর, আর তাকে এটাও জানায় যে একটি অস্থায়ী ব্রিজ বানিয়ে এই আসামি মেক্সিকোতে পালানোর চেষ্টা করছে। তাদের লোকজন পুরো জায়গাটিকে ঘিরে রেখেছে। আর শেরিফ জনের কাছ থেকে জানতে চায় যে যে আসামিটা পালিয়েছে তার নামটা কি। জন জানায় তার নাম কর্টেজ। আর জনের মুখে কর্টেজের নাম শুনে শেরিফ ভীষণ রেগে যায় আর বলে তুমি যদি এই নামটা আমাকে আগে জানাতে তাহলে আজ আমার একটা অফিসার বেঁচে থাকতো, আমরা এত রিস্ক নিয়ে সেখানে যেতাম না। মানে হলো শেরিফরাও জানে যে কর্টেজ কত বড় একজন আসামি। এদিকে সময় যত যাচ্ছে কর্টেজ তত তাড়াতাড়ি সামারটন শহরের বর্ডারের দিকে আসতে থাকে। আর জন এদিকে বুঝে গিয়েছে যে কর্টেজ যাকে কিডন্যাপ করেছে অর্থাৎ রিচা, এই রিচাই কর্টেজকে এই জেল থেকে অন্য জেলে নিয়ে যাওয়ার বিষয়টি কর্টেজের লোকদের কাছে ফাঁস করে দিয়েছে। মানে হলো রিচা কর্টেজের সাথে মিলে রয়েছে।
এদিকে শেরিফ তার সহকারীদেরকে বলে যে করেই হোক আমাদেরকে তাকে আটকাতে হবে আর কোনোভাবেই বর্ডার ক্রস করতে দেওয়া যাবে না। এটা শুনে মাইক বলে, স্যার ওদের কাছে তো অনেক ধরনের অস্ত্র রয়েছে, আমরা কি তাদের সাথে পেরে উঠবো কিনা? তখন শেরিফ তাদেরকে সাহস জুগিয়ে বলে আমাদেরকে পারতেই হবে, কারণ তারা আমাদের একজনকে মেরে ফেলেছে। এই বলে শেরিফ ফ্র্যাঙ্ককে জেল থেকে মুক্ত করে আর তাদের সাথে নিয়ে নেয়, কারণ এমনিতেই তাদের লোক সংখ্যা কম। এরপর শেরিফ ডিনক্যামের কাছে যায় আর তাকে বলে, আচ্ছা ডিনক্যাম, তোমার তো অনেক দিনের ইচ্ছা যে তুমি আমাদের হয়ে কাজ করবে, তাই এবার আমি তোমাকে একটি সুযোগ দিতে চাই। এইটা শুনে তো ডিনক্যাম মহা খুশি আর শেরিফ তাকে বলে যে আমাদের কাছে তো ভারী কোনো অস্ত্র নেই, তুমি যদি আমাদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করো আর তুমি নিজেও সেই পালাতক আসামিকে ধরার জন্য আমাদের সাথে কাজ করো, তাহলে এই মিশন থেকেই তুমি আমাদের সাথে কাজ করতে পারবে। আর ডিনক্যামও সুযোগ পেয়ে শেরিফের কথায় রাজি হয়ে যায়। তারপর তারা সবাই মিলে অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হতে থাকে। এদিকে জন তার টিম নিয়ে বিমান করে সামারটন শহরে যাওয়ার জন্য রওনা হয়ে যায় আর শেরিফ শহরের মেইন পয়েন্টে এসে বিভিন্ন গাড়ি দিয়ে রাস্তা আটকে রাখে। শেরিফ মাইককে বলে তুমি একটা গাড়ির আড়ালে লুকিয়ে থাকবে আর সারাকে একটি বিল্ডিং এর উপর থাকতে বলে। এরপর দেখা যায় বুরেল তার লোকজন নিয়ে সেখানে এসে পড়েছে আর তারা সামনে গাড়ি দিয়ে রাস্তা আটকে থাকা দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে পড়ে আর সেখানে তারা মাইককে দেখতে পায় যে কিনা গাড়ির আড়ালে লুকিয়ে রয়েছে। বুরেল তাকে কয়েকবার বাইরে বের হওয়ার জন্য বললে সে কিছুতেই বাইরে আসে না আর এই কারণে তারা সবাই মাইকের ওপর গুলি করতে থাকে, কিন্তু মাইক লুকিয়ে থাকার কারণে একটা গুলিও তার গায়ে লাগে না। তখন মাইকের একজন লোক গাড়িটিকেই উড়িয়ে দেয় এবং বুরেল ভেবেছিল যে সে মারা গিয়েছে, কিন্তু মাইক ধোঁয়ার মধ্যে থেকে বেরিয়ে তুমুল গুলিবর্ষণ করতে থাকে। এতে করে বুরেলের অনেক লোক নিহত হয় আর ওপর থেকে সারা তাদের ওপর ফায়ারিং করতে থাকে আর এইভাবেই সেখানে গোলাগুলি চলতে থাকে। এবং দেখা যায় ফ্র্যাঙ্ক একটি স্কুল বাস নিয়ে সেখানে চলে আসে, কিন্তু ফ্র্যাঙ্ক যখন বাসটিকে থামায় তখন দেখা যায় পেছন থেকে শেরিফ আর ডিনক্যাম মিলে মেশিন গান নিয়ে তাদের সাথে ফাইটিং শুরু করে। এখানে বেশ কিছুক্ষণ তাদের মাঝে গোলাগুলি হয় আর অবশেষে শেরিফ বুরেল ছাড়া বুরেলের পুরো টিমকে সেখানেই খতম করে ফেলে। আর এদিকে যখন বুরেল স্কুল বাসটি নিয়ে পালাতে যায় তখন শেরিফ বাসের নিচ থেকে বুরেলের ওপর গুলি করলে দেখা যায় গুলিটি বুরেলের কানে গিয়ে লাগে আর বুরেল ব্যথায় চিৎকার করতে থাকে। আর তখন শেরিফ বাসের মধ্যে উঠে পড়ে। বুরেল যখনই শেরিফকে মারতে যাবে ঠিক তখনই শেরিফ বুরেলকে হেডশট দিয়ে সেখানেই মেরে ফেলে। এরপর কর্টেজ বুরেলের ফোনে ফোন করে বলে তোমরা কোথায়, আমি খুব কাছাকাছি চলে এসেছি। এবং সে বলে তোমরা কি রেডি কিনা। তখন দেখা যায় ফোনের উপাস থেকে শেরিফ বলে হ্যাঁ আমরা রেডি, তুমি তাড়াতাড়ি চলে আসো। আর এই কথা শুনে কর্টেজ বুঝতে পারে যে নিশ্চয় বড় গন্ডগোল হয়ে গিয়েছে এবং দেখা যায় একটু পর সেখানে কর্টেজ চলে আসে আর সবাই মিলে তখন তার গাড়ির উপর গুলি করতে থাকে, কিন্তু গুলিতে তাকে কিছু করাই যায় না, কারণ তার গাড়ির স্পিড এতটাই ছিল যে গুলি ঠিকভাবে তার উপরে করাই যাচ্ছিল না। তখন শেরিফ পাশে থাকা একটি গাড়ি নিয়ে কর্টেজকে ধাওয়া করতে থাকে আর এবার কর্টেজের গাড়িতে রিচাকে দেখা যায়। তখন কর্টেজ রিচাকে বলে তোমার সাথে আমার ডিল এখানেই শেষ। এই বলে কর্টেজ রিচাকে গাড়ি থেকে ফেলে দেয় আর কর্টেজ মনে মনে আনন্দ পেতে থাকে এই বলে যে সে আর 2-1 মিনিট পরেই সে সামারটন বর্ডার ক্রস করবে। আর ততক্ষণে শেরিফ শর্টকাট একটি রাস্তা দিয়ে কর্টেজ এর গাড়ির কাছে চলে আসে আর তাদের গাড়িতে বেশ কিছুক্ষণ সংঘর্ষ হতে থাকে। আর ভুট্টার ক্ষেতের মধ্যে দিয়ে যাওয়ার সময় তাদের দুজনের গাড়ি একটি ট্রাক্টরের সাথে লাগে, যার ফলে কর্টেজের গাড়ি নষ্ট হয়ে গেলেও শেরিফের গাড়ি ছিটকে চলে যায়। এরপর কর্টেজ গাড়ি থেকে নেমে পড়ে আর সে সেখানে শেরিফকে দেখতে না পেয়ে ভুট্টার ক্ষেতের মধ্যে দিয়ে বর্ডারের দিকে যেতে থাকে। এভাবে দৌড়াতে দৌড়াতে ভুট্টার ক্ষেত পার হয়ে কর্টেজ দেখতে পায় সামনেই সেই ব্রিজ যেটা বুরেলের লোকজন কর্টেজের জন্য বানিয়েছিল। আর এবার দেখা যায় কর্টেজ একটি শান্তির নিঃশ্বাস নিচ্ছিল, কারণ এই ব্রিজ পার হতে পারলেই সে মেক্সিকোতে যেতে পারবে আর সেখানে একবার পৌঁছে গেলে তাকে ধরা অসম্ভব। তাই কর্টেজ মনের আনন্দে সেই ব্রিজে উঠতেই সে শেরিফকে দেখতে পায়। মানে হলো দুজনের গাড়ি নষ্ট হবার পর শেরিফ জানতো যে পালাতে হলে কর্টেজকে এইখানে আসতে হবে, তাই শেরিফ সেখানে আগে থেকে এসে বসেছিল।
এখানে এসে কর্টেজ শেরিফকে দেখে তো পুরাই সর্ষে ফুল দেখা শুরু করেছে, কারণ কয়েক পা এগোলেই সে ওপারে যেতে পারবে। কিন্তু সে ইতিমধ্যে বুঝে গিয়েছে যে তাকে পুনরায় গ্রেপ্তার করা হবে, তাই সে কোনো উপায় না পেয়ে শেরিফকে বলে, তুমি শুধু আমাকে ব্রিজটা পার হতে দাও, এতে করে আমি তোমাকে $5 মিলিয়ন দেব। তখন শেরিফ হ্যান্ডকাপ বের করে, আর এটা দেখে কর্টেজ তাকে $10 মিলিয়ন অফার করে। তখন শেরিফ তার হাতে থাকা হ্যান্ডকাপটা তার কাছে ছুঁড়ে মারে আর বলে ভালোই ভালোই নিজে থেকেই পড়ে নেয়। আর শেষ পর্যায়ে এসে কর্টেজ পিছু হটতে চাইছিল না, কারণ ব্রিজ পার হয়ে গেলে সে মেক্সিকোতে চলে যাবে। যখন দেখলো শেরিফকে কোনো অফারে রাজি করানো যাচ্ছিল না, তখন কর্টেজ শেরিফের উপর আক্রমণ করে, আর এখানে তাদের দুজনের মধ্যে মারপিট শুরু হয়। শেরিফ তাকে বারবার প্রতিহত করলেও বারবার কর্টেজ তার উপর আক্রমণ করতে থাকে। এক পর্যায়ে কর্টেজ শেরিফের পায়ে চাকু মেরে দেয়, আর তখন সেই চাকু বের করে শেরিফ কর্টেজের পায়ে লাগিয়ে দেয়। এরপর দেখা যায় জন তার লোকজন নিয়ে সেখানে চলে এসেছে, আর ফ্র্যাঙ্ক তাদেরকে দেখে বলে, দেখো সারা, এতক্ষণ পর এই অকর্মাগুলো এখানে এসেছে। আর জন তাদেরকে শেরিফের কথা জিজ্ঞাসা করে। তখন দেখা যায় শেরিফ তার গাড়ির পেছনে কর্টেজকে বেঁধে সেখানে নিয়ে এসেছে, আর তারপর জন কর্টেজকে অ্যারেস্ট করে তাদের গাড়িতে তোলে। ইতিমধ্যে রিচাও সেখানে এসে নাটক শুরু করে দিয়েছে। সে বলে, আমার খুব ভালো লাগছে যে তোমরা এখানে চলে এসেছো। মানে রিচা এখানে এমন ভাবে অ্যাক্টিং করতে থাকে যেন সে কিছুই জানে না, কিন্তু সে না জানলে কি হবে, জনরা তো সবটাই জানে। তাই জন কোনো কথা ছাড়াই রিচাকে আটক করে ফেলে। এরপর জন শেরিফকে ধন্যবাদ জানায় আর বলে, তোমার জন্যই আমরা কর্টেজকে ধরতে পেরেছি। সাথে তার পুরো টিমকে ধন্যবাদ জানাই। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের চ্যানেলের পাশে থেকো।